ভোটের আগের দিন বিপুল অঙ্কের টাকা সহ জামায়াত নেতা কর্মী আটকের ঘটনায় তোলপাড়। রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ বলছে বিএনপি। নাটক সাজানোর অভিযোগ জামায়াতের। এই নাটক স্থানীয় প্রশাসন এবং তাদের সাথে কিছু যোগসাজশ করে কিছু ব্যক্তি কাজটা করিয়েছে। যে সময়ে ঘটনাটা ঘটছে এই সময়ে এটা প্রশ্নবোধক হয়ে যায়। রাত পোহালেই ভোট উৎসব। নতুন বাংলাদেশের কাণ্ডারি বেছে নেবেন 13.5 কোটি ভোটার। সারা দেশে নিশ্চিদ্র নিরাপত্তা, শঙ্কা না থাকলেও সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এবং নির্বাচনের পরদিন সকালে আনুষ্ঠানিক ফল ঘোষণা। ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি ইসির। সুষ্ঠু পরিবেশ রক্ষায় দল, প্রার্থী ও ভোটারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির। দর্শক, আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এবারই কিন্তু এই প্রথমবার গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দর্শক, সবার আগে সবশেষ খবর জানতে চোখ রাখুন সময় টিভির পর্দায়। আপনাদের সাথে আছে আমি আলিশা ইসলাম। এবার চলে যাচ্ছি ভোটের খবরে। ভোটের আগের দিন দেশের বিভিন্ন জায়গায় টাকাসহ জামায়াত নেতাকর্মী আটকের ঘটনায় রাজনীতিতে তোলপাড়। সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরের ব্যাগে মিলেছে ৭৪ লাখ টাকা। শরীয়তপুর, কুমিল্লা, বরগুনা, পটুয়াখালীতেও জামায়াতের কয়েকজন নেতাকর্মী টাকা সহ আটক হয়েছেন। কারাদণ্ডও দেয়া হয়েছে একজনকে। এসব ঘটনার মাধ্যমে জামায়াতকে প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানোর অভিযোগ করেছে দলটি। ভোটের আগের দিন বুধবার ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান এক ব্যক্তি। তার সঙ্গে থাকা লাগেজে তল্লাশিতে মেলে বিপুল পরিমাণ টাকা। সেনা হেফাজতে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান তার নাম বেলাল উদ্দিন প্রধান, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির, পেশায় কলেজ শিক্ষক। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন লাগেজে থাকা 50 লাখ টাকার বেশি অর্থ তার গার্মেন্ট ব্যবসার। তবে গণনা করে পাওয়া যায় 74 লাখ টাকা। কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস? 50 প্লাস আছে। 50 প্লাস আছে? 50 লাখ? হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। শরীয়তপুরের নড়িয়ায় 7,20,000 টাকা সহ 4 জনকে আটকের পর জামায়াত কর্মী গোলাম মোস্তফাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। কুমিল্লার মুরাদনগরে ছালিয়াকান্দি ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির হাবিবুর রহমান হেলালির গাড়ি তল্লাশি করে উদ্ধার হয় 2 লাখ টাকা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাকে আটক করে থানায় নেয় পুলিশ। বরগুনার পাথরঘাটায় ভোটারদের টাকা বিতরণের অভিযোগে জামাত শিবিরের কর্মী সন্দেহে 2 জনকে হেফাজতে নেওয়ার কথা জানায় পুলিশ। পটুয়াখালীর মির্জাগঞ্জে ইউনিয়ন জামায়াত কর্মী কামাল হোসেনকে টাকা বিতরণের অভিযোগে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে সারা দেশে কর্মীদের হামলা নাজেহালের অভিযোগ করেছে জামায়াত। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য জামাত প্রস্তুত বলে দাবি করেছে দলটি। বেলাল উদ্দিন প্রধান সাহেব তিনি বলেছেন যে এটা তার ব্যবসায়িক টাকা, পরিবারের প্রয়োজনে, তার পেশাগত প্রয়োজনে তিনি বহন করার পূর্ণ এখতিয়ার তিনি রাখেন। এখানে এসে যদি একজন ব্যক্তিকে এইভাবে চক্রান্তের ফাঁদে ফেলা হয়, এটা নিঃসন্দেহে একটা খুব বড় ধরনের চক্রান্ত এবং বাড়াবাড়ি। যে সমস্তগুলো নাটক সাজিয়ে আমাদেরকে ব্যস্ত রাখার একটা অপপ্রয়াস হতে পারে এটা। ভোটের আগে জামায়াতকে মিডিয়া ট্রায়ালের শিকার করতেই নীলফামারীর পুলিশ সুপার ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটকের নাটক সাজিয়েছেন বলে অভিযোগ করেছে দলটি। পলিটিক্যালি মোটিভেটেড ইল মোটিভ নিয়ে যে ড্রামা, এটার মূল হোতা হচ্ছেন জনাব জাহিদুল ইসলাম, ওই জায়গার এসপি মহোদয়। আমাদের বক্তব্য হচ্ছে যে ওনাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে ওই এলাকা থেকে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে জামাত বিজয় ছিনিয়ে আনবে বলে মন্তব্য করেন দলটির নেতারা। তবে আমরা সবকিছুর জন্য প্রস্তুত আছি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিএনপির বিজয় নিশ্চিত জেনে জামায়াত অবৈধ পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তাদের দাবি, বিভিন্ন আসনে টাকার বিনিময়ে ভোট কেনার অবৈধ প্রক্রিয়ায় গ্রেফতার হচ্ছেন জামায়াত নেতাকর্মীরা। একে গণবিচ্ছিন্ন দলটির দেউলিয়াত্বের প্রমাণ হিসেবে দেখছে বিএনপি। এ বিষয়ে জনগণের উদ্দেশ্যে ইসিকে বার্তা দেওয়ার অনুরোধ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটকসহ বিভিন্ন স্থানে অর্থসহ দলটার নেতাকর্মীদের আটকের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা।
এ নিয়ে অভিযোগ জানাতে রাতে নির্বাচন কমিশন সচিবালয়ে যায় বিএনপির প্রতিনিধি দল। পরে দলটার স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, বরগুনা সহ বিভিন্ন স্থানে টাকাসহ জামাতের নেতাকর্মীদের আটক করা হয়েছে। এ বিষয়ে জনগণের উদ্দেশ্যে কমিশনকে একটা বার্তা দেওয়ার অনুরোধ করে বিএনপি। সৈয়দপুর এয়ারপোর্টে একজন রাজনীতিবিদ, তার কাছে বেশ কিছু একটা বড় অঙ্কের টাকা পাওয়া গেছে। যে সময়ে ঘটনাটা ঘটছে এই সময়ে এটা প্রশ্নবোধক হয়ে যায় আর কি। আর কেউ যেন এইটা না করে, সেটা যে দলেরই হোক, যাতে না করে কেউ, সেই জন্য আপনারা একটা হুঁশিয়ারি বার্তা আপনাদের তরফ থেকে যাক। নির্বাচন কমিশন এই ব্যাপারে শক্ত পদক্ষেপ গ্রহণ করবে। এর আগে ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে জরুরি সংবাদ সম্মেলন করে বিএনপি। রাজধানীর গুলশান নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন প্রশ্ন তোলেন, ব্যাংক ও আর্থিক লেনদেন সীমিত থাকার সময়ে এত বিপুল অর্থ কোন উৎস থেকে আসছে? জামাতের একটি জেলা সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে, কি উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন? স্পষ্টতই আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির দেউলিয়ত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল। তৎপরতার সাথে আইন প্রয়োগকারী সংস্থা সেই সৈয়দপুর কাণ্ডকে অন্তত উদ্ঘাটন করেছেন, সেই প্রক্রিয়াটা বজায় থাকবে এবং দেশের অন্যান্য জায়গাতে অপচেষ্টাটা যেখানে আছে সেটাকে তারা যোগ্যতার সাথে প্রতিরোধ করবে। সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানায় বিএনপি। তার অধিকারের ক্ষেত্রে সচেতন থাকেন ভোটাররা, তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের এই অপচেষ্টাগুলো নস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। কারণ সৈয়দপুরে টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরের বিষয়ে সিদ্ধান্ত নেবে আটককারী কর্তৃপক্ষ। বিকেলে নির্বাচন কমিশন ভবনে এ কথা বলেন ইসি সচিব আক্তার আহমেদ। 5 কোটি টাকা বহন করা যাবে এমন কোনো বক্তব্য তিনি দেননি বলেও জানান ইসি সচিব। যে কর্তৃপক্ষ এটাকে ইন্টারসেপ্ট করেছেন, বিষয়টা তাদের। আমি কোন আইনের ব্যাখ্যাটা তো তারা দিবেন যারা ইন্টারসেপ্ট করেছেন, আমি কেন দিব? আমার তো কোনো অধিকার আছে, আমার কি ক্ষমতা আছে? আমি কি বলতে পারি যে এত টাকা পর্যন্ত ঊর্ধ্বসীমা, বা এত টাকা নিতে পারবেন বা এত টাকা নিতে পারবেন না? কেন বলবো? আমার হু অ্যাম আই টু ডিসাইড দি অ্যামাউন্ট আপার লিমিট অ্যান্ড হাউ ডু আই সে ইট? আই ডু নট হ্যাভ এনি অথরিটি। তো আইনের ব্যাখ্যার কি আছে? আইনের ব্যাখ্যাটা যারা ইন্টারসেপ্ট করেছেন তারা দিবেন, তাদের কাছে আইনি ব্যাখ্যা, আমার কাছে তো না। আপনারা যদি আমার কাছে আইনি ব্যাখ্যা চান তাহলে তো এটা আমার প্রতিও অবিচার করা। নিজের এজেন্টের কাছে কেন্দ্র ফি বাবদ 15 লাখ টাকা রাখার ব্যাপারে ব্যাখ্যা দিলেন লক্ষ্মীপুর 3 আসনে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী আনি। যাচাই বাছাই শেষে বৈধ হওয়ায় টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক। আমার নির্বাচনী এজেন্ট সেই গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন, সেখানে আমার যে ব্যয় তার মধ্যে 15 লক্ষ টাকা কেন্দ্র ওয়াইজ দেওয়ার জন্য যে আমার নিয়োজিত দায়িত্বে ছিলেন কর্তৃপক্ষ সেটা চেক করেছেন এবং কোর্ট থেকে ইতিমধ্যে সেটা রিলিজও করেছেন যে না, হ্যাঁ, এটা সত্যিই যে এটা কেন্দ্র ফি বাবদ ব্যবহার হচ্ছে। সুতরাং কোনো ধরনের বিভ্রান্ত হওয়ার কিছু নাই। যারা এটা নিয়ে নিউজ করছেন, আমি মনে করি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তমূলক, আমার ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের নিউজ ছাপাচ্ছেন বা নিউজ করছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। রাত পোহালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। 13.25 কোটি ভোটারের রায়ে নির্ধারিত হবে কার নেতৃত্বে চলবে নতুন বাংলাদেশ। এবার নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোট। ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। নিরাপত্তায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। টানা প্রচার প্রচারণা শেষে ভোটের জন্য প্রস্তুত দেশ। শেরপুর 3 আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট হচ্ছে 299 আসনে। এবার মাত্র 83 জন নারী সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন 2028 জন। এর মধ্যে রাজনৈতিক দলের ব্যানারে লড়ছেন 1755 জন, আর বাকি 273 জন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনের আগের দিন রাজধানীতে ছুটির আমেজ থাকলেও কর্মব্যস্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়। এখান থেকে ব্যালট পেপার, ভোট বাক্স, অমোচনীয় কালি সহ ভোটের সব সরঞ্জাম পাঠানো হয় ঢাকার 20টি আসনের কেন্দ্রে কেন্দ্রে।
ঢাকা 17 আসনের 124টি কেন্দ্রের জন্য ভোটের সামগ্রী পাঠানো হয় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে। মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ঢাকা 15 আসনের 127টি কেন্দ্রে বিতরণ করা হয় নির্বাচনী সরঞ্জাম। বেলা 11টা থেকে এখানে বিতরণ শুরু হয়েছে। অলরেডি প্রায় আমরা 20%-এর মতো প্রায় 25 থেকে 30টা কেন্দ্র বিতরণ হয়ে গেছে। এখানে প্রিজাইডিং অফিসাররা তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যানবাহন বুঝে পাওয়ার পরে তাদেরকে আমরা মালামাল বুঝে দেই। উত্তরা কমিউনিটি সেন্টার থেকে পাঠানো হয় ঢাকা 8 আসনের 218টি কেন্দ্রের সরঞ্জাম। ঢাকা 13 আসনের 138টি কেন্দ্রেও পাঠানো হয় ভোটের সামগ্রী। যথাসময় পাইছি, আমরা এখন কেন্দ্রে চলে যাব নির্দিষ্ট সময়ের মধ্যে। আর এছাড়া আমাদের কোনো হ্যারাসমেন্ট এখানে হয়নি। আমাদের পুলিশ, আনসার বাহিনী সবাই আছেন, সবাই সহযোগিতাপূর্ণভাবে। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন রয়েছেন সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা। ভোট গ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা পর্যবেক্ষণে কাজ করছে প্রশাসন। বিভাগীয় কমিশনার জানান, ঢাকার 1400 কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলেও ভোট নিয়ে নিরাপত্তা ঝুঁকি নেই। যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত প্রশাসন। নিরাপত্তার কোনো ঝুঁকি আছে মনে করছি না। আমাদের হিসাব মতো প্রায় 98%-এর উপরে আমাদের কেন্দ্রগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আছে। আমরা কনফিডেন্ট যে কোনো ধরনের সিচুয়েশন সামাল দেওয়ার মতো অবস্থা আমাদের আছে। এবারের ভোট ঘিরে আগ্রহও তুঙ্গে। বিশেষ করে প্রথমবার ভোট দিতে মুখিয়ে আছেন তরুণরা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে প্রত্যাশা সাধারণ নাগরিকদের। আমি অনেক এক্সাইটেড যে আমি জীবনের প্রথম ভোট দিব। আর বাংলাদেশে হয়তো স্বৈরাচারী সরকারের পরে একটা ফেয়ার একটা নির্বাচন হইতাছে, এটা নিয়ে আমরা অনেক খুশি। এই দেশে আমরা যারা নাগরিক আছি, আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক। এর ভিতর থেকেই আমাদের বাইছে নিতে হবে কে নেত্রী হবে বাংলাদেশে। তো সবসময় আমরা মনে করতে আছি নিরাপত্তা ভালো আছে, আমরা ঠিক মতন ইনশাল্লাহ ভোট দিতে পারবো। এই যে গাড়ি নিয়ে আসলাম, এখন তো আর যাইতে পারতেছি না, ভোটও দিতে পারবো। এটাই প্রার্থনা করি সরকারের কাছে যে যেন সুস্থ নির্বাচন হয়। এবারের নির্বাচনে বিএনপির সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের। জয় পরাজয়ের ফয়সালা করবেন 12,77,11,899 ভোটার। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। কাল ভোট উৎসবের অপেক্ষায় দেশ। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট সহ ভোটের সরঞ্জাম। প্রিজাইডিং অফিসারদের কাছে নির্বাচনী সামগ্রী হস্তান্তর করেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসাররা। রাত পোহালেই ভোট উৎসবের অপেক্ষায় দেশের মানুষ। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বুধবার সকাল থেকে বিভিন্ন যানবাহনে করে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। পাহাড়ি এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। জেলা নির্বাচন কমিশন কার্যালয় এবং উপজেলা পরিষদ কার্যালয় থেকে সরঞ্জামাদি নিতে ভিড় করেন নির্বাচনী কর্মকর্তা সহ আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার, সিল, ভোটার তালিকা সহ 54 ধরনেরও বেশি অন্যান্য সামগ্রী পাঠানো হয়। 42,659 কেন্দ্রে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে নির্বাচনী সামগ্রী হস্তান্তর করেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসাররা। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়। ভোটার তালিকা পেয়েছি, ব্যালট পেপার পেয়েছি, ব্যালট বক্স পেয়েছি এবং আনুষঙ্গিক অন্যান্য সকল পেপারস আমরা পেয়েছি এবং আশা করি সমস্ত কাজ আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। শশা কেন্দ্রের প্রিজাইডিং ও পুলিশ অফিসাররা নির্বাচনী সরঞ্জাম হাতে পেয়ে চেকলিস্ট মিলিয়ে নেন। দেশ জুড়ে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের আশা প্রশাসনের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমরা সব ধরনের প্রস্তুতি রেখেছি যাতে আমরা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ইলেকশন আমরা কন্ডাক্ট করতে পারি। দেশের 300 আসনের মধ্যে 299টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জামায়াতের এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জাতীয় নির্বাচন ও গণভোট নির্বিঘ্ন করতে নিরাপত্তার চাদরে ঢাকার রাজধানী। মোড়ে মোড়ে চলছে রোবাস্ট ও ফুট পেট্রোলিং। চেকপোস্ট বসে করা হচ্ছে তল্লাশি। নিষেধাজ্ঞা থাকায় আটকানো হচ্ছে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, নিরাপত্তা ঝুঁকি না থাকলেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাব মহাপরিচালক বলেছেন, কোনো কেন্দ্রে ঝুঁকি নেই, ঝুঁকিতে আছে তারা যারা নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা করবে। সামনে পিকআপ, পেছনে এপিসি, সাইরেন বাজিয়ে রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কে বিজিবির টহল। নির্বাচনের সন্ত্রাসী দুর্বৃত্তরা যাতে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য বিশেষ এই রোবাস্ট পেট্রোলিং।
শক্ত অবস্থানে রয়েছে সেনাবাহিনীও। চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। ইসির নির্দেশনা অনুযায়ী নিষেধাজ্ঞা থাকায় আটকানো হচ্ছে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি। বের হওয়ার উপযুক্ত কারণ দেখাতে না পারলে জব্দ করা হচ্ছে গাড়ি। কেউ বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র পরিবহন করছে কিনা সেজন্যও তল্লাশি চালানো হচ্ছে। বিভিন্ন স্থানে চলছে টহল। নগরবাসীর সর্বোচ্চ নিরাপত্তায় সতর্ক সেনাবাহিনী। প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি কেন্দ্রের আশেপাশে আমাদের বর্তমানে টহল চলমান রয়েছে। এলাকার মধ্যে যাতে কোনো দুষ্কৃতিকারী ঢুকতে না পারে, কোনো অবৈধ অস্ত্র বা অবৈধ কোনো প্রকারের সরঞ্জাম নিয়ে যাতে এলাকায় প্রবেশ করতে না পারে এবং কোনো বড় ধরনের কোনো ইনসিডেন্ট না ঘটাতে পারে। চেকপোস্টের সঙ্গে মোবাইল ফুট পেট্রোলিং জোরদার করেছে পুলিশও। ভোট ঘিরে নিরাপত্তার ঝুঁকি না থাকলেও রাজধানীতে মোতায়েন হয়েছে 26,000 সদস্য। জনবল প্রায় 34,000, সেই 34,000-এর মধ্যে প্রায় 26,515 জন সদস্য কেবলমাত্র নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন দায়িত্বে মোতায়েন থাকবে। কোনো ধরনের হুমকি বা এরকম ঝুঁকি আশঙ্কা করছি না। আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে র্যাব। চেকপোস্ট বসিয়ে তল্লাশির মাধ্যমে চলছে নজরদারি। যত ধরনের সরকারি নিরাপত্তা বাহিনী আছে, পুলিশ, তারপরে বাংলাদেশ সেনাবাহিনী, তারপরে ডিজিএফআই, তারপরে আমাদের আরও অন্যান্য যে আনসার এবং নিরাপত্তা সংস্থাগুলো আছে, সবাই আমার সাথে যোগাযোগ করে আমাকে নিরাপত্তার ব্যাপারে 100% আশ্বস্ত করছে। বিকেলে রাজধানীর অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র লালমাটিয়া মহিলা কলেজ ও রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। পরে সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, কোনো কেন্দ্রে ঝুঁকি নেই। ঝুঁকিতে আছে তারা যারা নির্বাচনে জাল ভোট ও কেন্দ্র দখলের চেষ্টা করবে। এইবার নির্বাচনে ঝুঁকি তাদের আছে যারা নির্বাচনকে ব্যাহত করতে চাবে, নির্বাচনে জাল ভোট দিতে যাবে, নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে, নির্বাচন কেন্দ্রে আক্রমণ করবে। এদেরকে বোধহয় প্রচণ্ড ঝুঁকির মধ্যে এবার পড়তে হবে। জঙ্গি হামলার যে থ্রেট, আমরা মনে করি কোনো থ্রেট নেই। নির্বাচনে ফলাফল মেনে নিয়ে নাশকতার চেষ্টা করা হলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন র্যাব মহাপরিচালক। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সকাল থেকে আমাদের সহকর্মীরা আপনাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং আপনাদেরকে জানাচ্ছিলেন সবশেষ নির্বাচনের খবরাখবর। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন সহকর্মী গোলাম রাব্বি। আমরা যাচ্ছি তার কাছে। রাব্বি, আগামীকাল তো জাতীয় সংসদ নির্বাচন এবং সকাল 7:30টা থেকে নির্বাচন শুরু হতে যাচ্ছে। তো আপনার কাছে সবশেষ কি খবর আছে এই সম্পর্কে আমাদেরকে জানাবেন। এখন তো সবশেষ প্রস্তুতি চলছে। আলিশা, আমরা ঢাকার বাইরে এবং ঢাকায় যারা আমাদের সহকর্মী রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু সর্বশেষ এবং সবশেষ যে প্রস্তুতি সেগুলো আমরা জানিয়ে দিচ্ছিলাম। এখন আমরা যাব সারা দেশে যেভাবে চলছে যে ভোট গ্রহণের প্রস্তুতি জোরদার করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা, এবং এই মুহূর্তে বিস্তারিত জানাতে রাজধানীর হেয়ার রোডে আছেন সহকর্মী কামরুল হাসান। আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। আর মাত্র 10 ঘন্টা বাকি। 10 ঘন্টা পর সেই মাহেন্দ্রক্ষণ, যে মাহেন্দ্রক্ষণে প্রায় 14 কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুত। আগামীকাল অর্থাৎ আগামীকাল সকালেই তারা ভোটাধিকার প্রয়োগ করে তাদের যেই প্রতিনিধি, সেই প্রতিনিধি নির্বাচন করবেন। এরই ধারাবাহিকতায় যদি একটু জানাই, আজকে কিন্তু এই নির্বাচনের যে সার্বিক যেই পরিস্থিতি, অর্থাৎ যে আইন শৃঙ্খলা রক্ষায় যে পরিস্থিতি, সেটি একটু জানানোর জন্য সংযুক্ত হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে সংযুক্ত হয়েছি যমুনা থেকে, অর্থাৎ যে প্রধান উপদেষ্টার যেই বাসভবন, সেখান থেকেই এখানে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন এবং তারা যে সার্বিক যে নিরাপত্তার যে বিষয়, সেই নিরাপত্তার বিষয়টি তদারকি করছেন। একটি নতুন তথ্য দিতে চাই, আমরা কিছুক্ষণ আগেও একটি সংবাদ সম্মেলন কভার করেছি যেখানেও এই সেনাবাহিনীর একটি নিয়মিত টহল অভিযান কার্যক্রম ছিল। সেই অভিযান কার্যক্রম চালিয়ে সেনাবাহিনী 2টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন এবং বিপুল পরিমাণে অ্যামুনিশন, পাশাপাশি যে ফ্যামিলি কার্ড, অর্থাৎ সেই ফ্যামিলি কার্ড সহ 3 জনকে আটক করেছে রাজধানীর জুরাইন এলাকা থেকে। অর্থাৎ যে নির্বাচনকে ঘিরে যে নিরাপত্তার যে সার্বিক যে নিরাপত্তার যে ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাকে জোরদারের অংশ হিসেবে আসলে আজকে এই যে ভোটের আগের দিন রাতে এই অস্ত্র উদ্ধারগুলো তারা উদ্ধার করতে সমর্থন হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং পাশাপাশি তাদের কাছে আমরা এটিও জানতে চেয়েছি আসলে এই যে নির্বাচনের যে উৎসব, সেই উৎসবকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই অস্ত্রগুলো আনা হয়েছিল কিনা, বা নির্বাচনের যে পরিস্থিতি সেটিকে নষ্ট করার কোনো চেষ্টা ছিল কিনা। কিন্তু এই বিষয়ে আসলে সেনাবাহিনী যেটি জানিয়েছেন যে এই ধরনের কোনো ঝুঁকি আসলে এখন পর্যন্ত নেই। আর পাশাপাশি যারা আটক হয়েছেন তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করলেই বলা যাবে যে কেন এই অস্ত্রগুলো তারা এনেছেন বা কোথায়
কোথা থেকে এগুলো এলো। আর যেটি জানাতে চাই, আজকে সারাদিন কিন্তু আমরা যে নির্বাচনকে ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা সেই সংবাদটুকু আপনাদেরকে জানাচ্ছিলাম। আমি আজকে উত্তরা, আবদুল্লাপুর, গাবতলী, সায়দাবাদ সহ বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং সব জায়গায় আমরা দেখতে পেয়েছি পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার সহ সকল প্রকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার ছিল এবং তারা একেবারে যে আগামীকাল যে ভোটের যে উৎসব, সেই ভোটের উৎসব যাতে কোনোভাবেই ম্লান না হয়ে যায় সেই চেষ্টাটুকু প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। একটু জানাতে চাই, আপনারা জানেন যে নির্বাচনের যে সার্বিক প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে এর আগেও কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে, বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং তারা যে কোনো মূল্যে আসলে জাতিকে একবারে একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন তারা উপহার দিতে বদ্ধপরিকর। তো এই মুহূর্তে নাটোরে আছে আমাদের সহকর্মী আল মামুন, একটু তার কাছে জানতে চাইব সেখানকার নিরাপত্তার সবশেষ তথ্য। মামুন, যদি বলি, নাটোরে 566 কেন্দ্র রয়েছে। সেই কেন্দ্রগুলো কিন্তু বিকেলের মধ্যেই ব্যালট বক্স, ব্যালট পেপার এবং নির্বাচনী যে সামগ্রীগুলো রয়েছে সেই সামগ্রীগুলো কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে। তবে এখন এই কেন্দ্র 566 কেন্দ্রগুলো কিন্তু নিরাপত্তা বাহিনী রয়েছে, সেই নিরাপত্তা বাহিনীরা কিন্তু পাহারা রয়েছে এবং আগামীকাল সকাল 7:30টা থেকে যে ভোট গ্রহণ শুরু হবে সেই ভোট গ্রহণের প্রস্তুতি কিন্তু নিয়েছেন এখানকার প্রিজাইডিং কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমি যে এক বিষয় বলে থাকি, নাটোরের মোট ভোটার রয়েছে 15,47,206 জন ভোটার এবং আইন শৃঙ্খলার এই ভোটারদের নিরাপত্তা দিতে পুলিশ রয়েছে 1,314 জন, সেনাবাহিনীর সদস্য রয়েছেন 1,050 জন, বিজিবি রয়েছেন 280 জন এবং র্যাব রয়েছে 49 জন এবং আনসার সদস্য যেটি রয়েছে তারা কিন্তু রয়েছেন 7,478 জন এবং প্রতিটি উপজেলা সদর সহ কেন্দ্রগুলোকে কিন্তু আমরা দেখছি সন্ধ্যার পর থেকে সেনাবাহিনী, বিজিবি এবং র্যাব সদস্যরা এবং পুলিশের স্ট্রাইকিং ফোর্স এবং জেলা প্রশাসনের মোবাইল কোর্টগুলো কিন্তু অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখিনি কোনো অপ্রীতিকর ঘটনা নাটোর জেলায় ঘটেনি। তবে 11,000-এর উপরে যে পোস্টাল ভোটার রয়েছে সেই পোস্টাল ভোটারের মধ্যে কিন্তু জেলা প্রশাসন আসমা শাহিন যেটি জানিয়েছেন যে প্রায় 7,000-এর মতো ভোট এসেছে, পোস্টাল ভোট নাটোরে, এবং এগুলো কিন্তু আগামীকাল 4:30টা ভোট গ্রহণ শেষে সেটা কিন্তু গণনা হবে। তবে একটি বিষয় যেটা বলতে পারি যে 27 জন প্রার্থী রয়েছে নাটোরের 4টি আসনে, এর মধ্যে 4টি আসনে 4 জন নির্বাচিত হবেন এবং কে হবেন বা কে হচ্ছেন সেই পরিস্থিতি কিন্তু আগামীকাল ভোটের পর থেকে, ভোট গণনার পর জানা যাবে। তো এই ছিল আমার কাছে নাটোরের ভোট সর্বশেষ। নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা সরাসরি ছিলাম নাটোরে এবং এর আগে ছিলাম ঢাকার হেয়ার রোডে এবং আমরা যে বিষয়টি নিয়ে আসলে কথা বলছিলাম যে সার্বিক পরিস্থিতি এবং হচ্ছে নির্বাচন কমিশনের যে প্রস্তুতি, সেই জায়গাটায় কিন্তু সবসময় আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে ভোটাররা যেন নির্বিঘ্ন এবং উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারেন এবং বিভিন্ন দল থেকে কিন্তু প্রতিক্রিয়া জানানো হচ্ছে এবং নির্বাচন কমিশনার সেই বিষয়ে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তারা কিন্তু ব্রিফ করছেন, বিভিন্ন সময়ে সবকিছুর আপডেট তারাও দিচ্ছেন এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের আসলে পদক্ষেপগুলো আজকে কি জানা গেল? নিরাপত্তা চাদরে ছেয়ে গেছে পুরো দেশ। প্রায় 9.5 লাখের মতো নিরাপত্তা কর্মীরা আছেন, মাঠে কাজ করছেন। রাব্বি, আপনার সাথে আমরা আবারও যুক্ত হব। আমরা এই মুহূর্তে অন্যান্য খবরে চলে যাচ্ছি। উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাইছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাভাবিক পরিণতি হিসেবে জয় পরাজয় মেনে নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। নির্বাচনের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণে এই আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচনে ভোটদান শুধু নাগরিক অধিকার নয়, বরং দায়িত্ব। সচেতনভাবে এই দায়িত্ব পালনে প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান জানান সিসি। প্রিয় দেশবাসী, এই নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়, বরং দায়িত্ব। আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন। ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এই বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন
এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন। নির্বাচনের পরদিন সকালে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, স্বচ্ছতার ভিত্তিতে ভোট গ্রহণ ও গণনা কার্যক্রম পরিচালনা করে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে কমিশন। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফিংয়ে সিইসি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ এবং সংবাদ সংগ্রহ করতে এখন পর্যন্ত ৪৫টি দেশের ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ১৬০ জন সাংবাদিক ঢাকায় পৌঁছেছেন। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে দেশি বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের ব্রিফ করে নির্বাচন কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরে জানান, স্বচ্ছতার ভিত্তিতে ভোট গ্রহণ ও গণনা কার্যক্রম পরিচালিত হবে। প্রথমবার আয়োজিত পোস্টাল ভোটের ব্যালট পেপার ইতোমধ্যে দেশে পৌঁছাতে শুরু করেছে জানিয়ে এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। I wish to reaffirm the Election Commission's unwavering commitment to delivering a peaceful, credible and participatory election. Comprehensive security and coordination arrangements are in place with support of law enforcement agencies and the government of Bangladesh. প্রধান নির্বাচন কমিশনার বলেন, পর্যবেক্ষক ও সাংবাদিকদের রিপোর্টেই উঠে আসবে নির্বাচনের প্রকৃত চিত্র। I trust that your observations and reporting will contribute meaningfully to transparency and democratic confidence. পরে প্রশ্নোত্তর পর্বে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, ১৩ ফেব্রুয়ারি সকালে সারা দেশ থেকে আসা ফলাফল গণনা করে আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে কমিশন। আওয়ামী লীগ অংশগ্রহণ না করলেও ভোটের হার কমবে না বলে মন্তব্য করেন তিনি। The initial results from each of the centers coming in slowly through informal means by early morning tomorrow, midnight to early morning tomorrow. Some even before that. A small centers, some even before that. But official results, compilation will be done the next morning. সরকার নির্বাচন কমিশনের উপর কোনো ধরনের প্রভাব বা হস্তক্ষেপ করেনি জানিয়ে নির্বাচন কমিশনার জানান, ভোট কেন্দ্র ঘিরে ৩ স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ১৭১ আসন নিয়ে বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারে, এমন তথ্য উঠে এসেছে সেন্টার ফর সোশ্যাল ইনসাইটের আসন ভিত্তিক জনমত সমীক্ষায়। সংস্থাটির সমীক্ষায় বলা হয়, জামায়াতে ইসলামীর প্রাপ্ত আসন সংখ্যা হবে ৩৫ আর ৮৬ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার তথ্য জরিপে উঠে এসেছে। নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ও তাদের মনোভাব নিয়ে সারা দেশের ৩০০ আসনে জরিপ চালিয়েছে সংস্থাটি। মোট ৬৪,৮৯০ জন ভোটার অংশ নেন এই জরিপে। দেখা যায় ৪৬.৬০% ভোটার বেছে নেবেন বিএনপি ও তার শরিক দলগুলোকে। অন্যদিকে জামায়াত ইসলামী ও এনসিপি জোটের ভোটার সংখ্যা ৩২.৫৬%। এছাড়া ভোট দিতে আগ্রহী ৮১.০৬% ভোটার, অনাগ্রহী ৯.০৬%, বাকিরা ভুগছেন সিদ্ধান্তহীনতায়। আমাদের স্যাম্পল যেটা বলছে সেটা হচ্ছে ৮১.০৬% আগামীকাল ১২ ফেব্রুয়ারির ঐতিহাসিক ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণের তথ্য আমরা পেয়েছি। ৪৬.৬০% বিএনপি এবং শরিকদের ভোট দেওয়ার ব্যাপারে স্যাম্পল সাইজ আমরা পেয়েছি। ১১ দলীয় জোটের ব্যাপারে ৩২.৫৬% আগ্রহ প্রকাশ করেছেন এই জরিপে। ১৭১ বিএনপি জামাত ৩৫ আসন, তীব্র প্রতিদ্বন্দ্বিতা ৮৬। জাতীয় নির্বাচনে নারীদের নিরাপদ এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নির্বাচন ঘিরে নারী বিদ্বেষী সহিংসতা হয় বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণে সরকার, রাজনৈতিক নেতা, দল ও তাদের সমর্থকদের আহ্বান জানিয়েছে সংস্থাটি। বুধবার বাংলাদেশে জাতিসংঘের ওয়েবসাইটে এক সংবাদ বিবৃতি প্রকাশ করা হয়। এখানে নারী সংগঠন এবং সুশীল সমাজের পক্ষ থেকে নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানির উদ্বেগ তুলে ধরা হয়। বিশেষ করে ডিজিটাল সহিংসতা, সাইবার বুলিং, ডিপফেক, সমন্বিত অনলাইন হয়রানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিকৃত ও যৌন হয়রানিমূলক কন্টেন্ট ছড়িয়ে দেওয়ার ঘটনাকে উদ্বেগজনক বলে অভিহিত করা হয়। রাজনৈতিক নেতা, অধিকার কর্মী, সাংবাদিক ও মানবাধিকার রক্ষাকারী নারীরা এ ধরনের হামলার শিকার হচ্ছেন বলেও উল্লেখ করা হয়।
আমরা এতক্ষণ নির্বাচন ঘিরে সারা দেশের প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতির খবর জেনেছি। এবার চলে যাব আলোচনায়। আমরা ফিরছি আবার আমাদের আলোচনায় অনেকটা বিরতি দিয়ে। আমি একটু জানতে চাই আলতাফ ভাই, এবার নির্বাচনে কি বিষয়গুলো ফ্যাক্টর হতে পারে ভোটের ক্ষেত্রে? ভোটাররা কি বিষয়গুলো এবার দেখে ভোট দেবে? অনেকে বলছে মার্কা, অনেকে বলছে ব্যক্তি। আপনার কাছে কি মনে হয়? দেখুন, নির্বাচনে দুই ধরনের বিবেচনা কাজ করে। একটা হলো স্থানীয় বিবেচনা, আরেকটা হলো জাতীয় বিবেচনা। জাতীয় নির্বাচন, এটা ঠিক, ফলে জাতীয় একটা বিবেচনা কাজ করছে, প্রধান দুই দলের প্রতি মানুষ খেয়াল রাখছে তারা কি বলছে। কিন্তু এই দেশের নির্বাচনের একটা স্থানীয় বৈশিষ্ট্য আছে, যেটা আমরা ঢাকা চট্টগ্রাম থেকে বুঝতে পারবো না। এমনও হয় একটা নদীর দুই পাড়ের মানুষ তাদের ওই নদীর এই পাড় আর ওই পাড় মিলিয়ে ভোট বিবেচনা করে যে আমাদের এই পাড়ে কোনো ক্যান্ডিডেট আছে না নাই, বা তিনটে উপজেলা মিলে অনেক আসন, কোন উপজেলার কে প্রার্থী, সেইটা একটা বিবেচনা কাজ করে। ফলে এবারও সবাই যে ধানের শীষ, দাড়িপাল্লা বা ধানের শীষের নেতৃবৃন্দ, দাড়িপাল্লার নেতৃবৃন্দের কথা শুনে ভোট দিবে তা কিন্তু নয়। তবে এবার একটা বিবেচনা কাজ করবে যে দুর্নীতির প্রশ্নটা গুরুত্বপূর্ণ, মানে কে দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে পারবে, কার সেই সক্ষমতা আছে, কর্মসংস্থান, অর্থনীতি বা তরুণদের যেই প্রিয় বিষয়গুলো, পছন্দের বিষয়গুলো, জরুরি বিষয়গুলো, এগুলা খেয়াল করছে মানুষ। তবে সবশেষে আমি বলবো প্রত্যেকটা আসনের কিছু স্থানীয় বিবেচনা কাজ করছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম বা বিভাগীয় শহরের বাইরের প্রধান প্রবণতা হলো এলাকাগত বিবেচনাগুলো। কোন প্রার্থীর অতীত কেমন, কোন প্রার্থীর পরিবার কেমন, কোন প্রার্থী আমার উপজেলার, কোন প্রার্থী অন্য উপজেলার, এগুলা খুব গুরুত্বপূর্ণ বিবেচনা। শহরে হলো জাতীয় রাজনীতির বিবেচনাগুলো, কোন দলের ইশতেহার কেমন, কোন দল কি বক্তব্য রেখেছে, কোন দলের প্রধান নেতার বৈশিষ্ট্য কি, এগুলো হলো শহরাঞ্চলের বিবেচনা কাজ করবে আর কি। এই যে ইশতেহার দিল, প্রতিশ্রুতি দিচ্ছে, এই যে টানা বিএনপি চেয়ারম্যান 19 দিনে 64টা জনসভায় বক্তব্য দিয়েছেন, জামাতের আমির প্রায় সেম নানা প্রতিশ্রুতি দিয়েছেন, এবং কিছু প্রতিশ্রুতি নিয়ে নানা রকম কন্ট্রোভার্সিও তৈরি হয়েছে। যেমন আমাদের কর্মঘণ্টা নিয়ে একটা নারীদের কর্মঘণ্টা কি হবে, এবং জামাত পরে সেটা তাদের ইশতেহারে আনুষ্ঠানিকভাবে সেটা উল্লেখ করেছে যে 5 ঘন্টা তারা কাজ করবে, বাকিটা 3 ঘন্টার টাকা তারা সরকার এক ধরনের। এখানে আমি বলবো এই বিষয়টা, এই যে কর্মঘণ্টার বিষয়ে আমি ইশতেহারটা পড়ে দেখেছি। ইশতেহারে বলেছে যে এটা খুবই সোশ্যাল মিডিয়াকে আসলে ভিন্নভাবে এসেছে বা বিতর্কটা অন্য জায়গায় হয়ে গেছে। সেখানে বলা হচ্ছে মাতৃত্বকালীন সময়ে কোনো মায়েদের সাথে সম্মতি সাপেক্ষে তারা কর্মঘণ্টা 5 ঘন্টা করবে, আর উপরে নিচে কোনো বক্তব্য নেই। এখানে একটা আবার প্রশ্নবোধক ব্যাপার আছে। মাতৃত্বকালে তো এদেশের সরকারি প্রতিষ্ঠানে 6 মাস ছুটি থাকে, বেসরকারি প্রতিষ্ঠানে 4 মাস ছুটি থাকে, ওই সময় তো কাজ করানো বেআইনি। ফলে এখন কি বাকি সময় নিয়ে বলেছে নাকি এটা অস্পষ্ট। আরেকটা হলো ইশতেহারে কিন্তু জামাত ইসলাম কিন্তু বলেনি যে বাকি 3 ঘন্টার জন্য আমরা টাকা দেব বা মজুরি দেব, এইটা কিন্তু বলা হয়নি। কিন্তু আমি দেখলাম বাইরে কিন্তু এইটা প্রচারিত হচ্ছে। তাহলে ওই 3 ঘন্টার টাকা সেটা অস্পষ্ট। এই জন্য বললাম ইশতেহারে অনেক অস্পষ্ট বিষয়। আর আমাদের দেশে তো সাধারণত রেডিমেড গার্মেন্টসে যে মেয়েরা বেশিরভাগ কাজ করে, তো আমাদের এই মালিকগুলো কি এই ধরনের উদারতা দেখাবে যে 5 ঘন্টা কাজ করে? এটা তো প্রশ্ন ওঠে না। তার কাছে তো 8 ঘন্টা কি, অনেক সময় 8 ঘন্টার বেশি কাজ করিয়ে 8 ঘন্টার মজুরি দেয় এটা। এবং আরেকটা বিষয় আছে এখানে, জামাত ইসলাম বলেছে যে, যেমন আমি করেরটা অন্য সময় বলেছি যে আমরা যেমন বিএনপি বলেছে আমরা $1 ট্রিলিয়ন ইকোনমি করব, জামাত বলেছে $2 ট্রিলিয়ন ইকোনমি করব। এই ধরনের নানা প্রতিশ্রুতি আছে। আমাদের ইকোনমি কিন্তু $1 ট্রিলিয়ন বহু বহু নিচে এখন। ফলে এটা কিভাবে এই দলগুলা করবে ওইটার বিস্তারিত কিছু কিন্তু বলেন না। স্যার, আমি আপনার কাছে আসি, সেটা হচ্ছে নারী ভোটারদের এবার ট্রেন্ডটা কি দেখছেন আপনি? আমার ধারণা এই নির্বাচনে খুব সম্ভবত এটা একটা সারপ্রাইজ হিসেবে আসবে, যে দের ইজ এ ভেরি গুড পসিবিলিটি, যেটা আমরা মানে বিভিন্ন স্টাডিতে পোলেও যেটা দেখছি যে নারী ভোটারদের জামাতের দিকে ভোট দেওয়ার পসিবিলিটি বা সম্ভাবনাটা বেশি দেখা দিচ্ছে। এইটার একটা ব্যাখ্যা যেটা আছে সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন যে দুইটা দলের ক্যাম্পেইন স্ট্র্যাটেজির মধ্যে একটা পার্থক্য আছে। বিএনপিটা হচ্ছে মোর জনসভা নির্ভর, মোর হচ্ছে বড় ধরনের মিছিল করা, মোর হচ্ছে আপনার প্রসেশন নিয়ে যাওয়া, একদম বিশাল একটা শোডাউনের মতো দেখানো যে আমার অনেক শক্তি আছে। সো যেটা একটা ট্র্যাডিশনাল ক্যাম্পেইন স্ট্র্যাটেজি এটা হয়েছে। জামাত
কিছু এরকম কাজকর্ম করেছে, কিন্তু জামাতের একটা যেটা জামাত কিন্তু ক্যাম্পেইন শুরু করেছে অনেক আগে থেকে। বিএনপি যেখানে আসলে বেসিক্যালি সত্যিকার অর্থে ক্যাম্পেইন তারা শুরু করেছে নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পরে, জামাত এটা শুরু করেছে একদম মে জুন বা আরও আগে থেকে। এবং এই সময় তারা যেটা করেছে, তারা ডোর টু ডোর গেছে, একদম বাসায় বাসায় গেছে। তাদের মেয়েদের স্পেশালি রিচ করার জন্য তাদের একটা স্পেশাল টিম ছিল, আমরা যেটা বিভিন্ন রিসার্চে দেখেছি। তাদের একটা তালিম টিম, যেটা সেই তালিম টিমটা আছে যারা কোরআন শিক্ষা বা ধর্মশিক্ষা এই সেটা দেয়, তারা হচ্ছে গিয়ে ওই পদ্ধতিতে হচ্ছে গিয়ে নারীদের কাছে রিচ করেছে। এবং একটা পর্যায়ে এসে জিনিসটা শুধু ধর্মশিক্ষার মধ্যে থাকেনি, জিনিসটা হচ্ছে গিয়ে ভোটের ইস্যুর মধ্যে চলে গেছে। সো এই যে একটা বিশাল পরিমাণে আপনি অনেক আগে থেকে 6 মাস ধরে 7 মাস ধরে আপনি রিচ করেছেন এই মহিলাদের কাছে, স্পেসিফিক্যালি রুরাল এরিয়ায়। এবং অনেস্টলি শুধু রুরাল এরিয়াতে না, আমরা যেমন ঢাকাতেও দেখেছি, ঢাকা ইস্যুতেও দেখেছি হচ্ছে গিয়ে এই রিচ করার টেন্ডেন্সিটা। এবং বিএনপি একবারও কোনো নারী ভোটারকে রিচ করার আগে, এবং বিএনপি আসলে তো ওইভাবে রিচ করে না, তারা বাসায় যে একটা স্লিপ দিয়ে আসে ভোট দিবেন এইভাবে। কিন্তু বিএনপির নারী কর্মীরা কিন্তু অনেকগুলো প্রোগ্রাম করেছে নারী কেন্দ্রিক। দেখুন মানে এবং আমাদের সমাজে কিন্তু ক্লাস আছে, আপনি যেটা বলছেন সেটা হলো যে রক্ষণশীল ফ্যামিলি হয়তো তারা দিতে পারে, কিন্তু প্রগতিশীল যারা আছে, যারা প্রগতি চিন্তা করে যে আমরা একটু অন্য ধরনের, তারা কিনা জামাতকে ভোট দেবে। দেখুন, মানে বাংলাদেশ তো শুধু ওই প্রগতিশীল নারীদের বাংলাদেশ না, ঢাকা দিয়ে তো শুধু বাংলাদেশ হয় না, বা বিভাগীয় কিছু বা চিটাগাংও যদি ধরেন, ওগুলো দিয়ে তো হচ্ছে গিয়ে হয় না। আবার জামাত সম্পর্কে কিছু হয়েছে যে এই সব নারীরা কন্ট্রোভার্সিও আছে, যে বিকাশ নাম্বারটা বা তাদের আমি এখন পর্যন্ত এগুলো নিয়েও অনেক এটার কোনো ইম্প্যাক্ট দেখিনি। আপনি কি অ্যাক্টিভিটিস করেন সেটা ডিফারেন্ট কথা। পলিটিক্সে যেটা ম্যাটার করে হচ্ছে এটা ভোটার কি ইম্প্যাক্ট করছে কিনা, এট দ্য এন্ড অফ দ্য ডে ইম্প্যাক্টটা ভোটার এটাকে কিভাবে নিচ্ছে। যেটা আমি বললাম, ঢাকা শহরের মধ্যে নারী ভোটারদের কত পার্সেন্ট জামাত পাবে, এই পার্সেন্টেজ এক্স্যাক্টলি বলতে পারবো না, বিভিন্ন সার্ভে বিভিন্নভাবে দেখাচ্ছে। বাট এইখানে জামাতের একটা লিড থাকার ভালো পসিবিলিটি আছে, কারণ ওইভাবে যেভাবে রিচ করা হয়েছে সেইভাবে আসলে মানে বিএনপি ওইভাবে রিচ করতে পারেনি। স্পেসিফিক্যালি ইউ আর রাইট দ্যাট আরবানে কম হলেও রুরালে এটা সিগনিফিকেন্টলি হয়েছে। আর যেটা আমি বললাম যে সকল নারী তো এই একইভাবে চিন্তা করেন না, ওইটাও মাথায় রাখতে হবে। আলতাফ ভাই, আপনার কিছু এটা যোগ করার কিছু আছে? না, আমি একটা জিনিস যোগ করতে চাই শুধু, যে নারীরা কোন দলে ভোট দিবেন সেটা তো জানি না, সেটা কালকে বোঝা যাবে, কালকে রাতে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই প্রথম পার্লামেন্টে সবচেয়ে কম নারী হয়তো এমপি হবে। এটা হলো জামাত তো কোনো প্রার্থী দেয়নি, জামাত দেয়নি, বিএনপি খুব কম 10 জন দিয়েছে। তার মানে প্রধান দুই দলে সব মিলে প্রার্থী হলো 10 জন নারী, আরও হয়তো স্বতন্ত্র কয়েকজন জিততে পারে। কিন্তু সব মিলে যেটা দেখা যাবে, বাংলাদেশের ইতিহাসে নারী এমপি হয়তো কম, সংখ্যালঘু কম। তার মানে আমি বলবো সাধারণভাবে এইটা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটা পশ্চাৎধাবন, একটু পিছু হটে যাওয়া হলো। আমরা একটা সুষ্ঠু নির্বাচন হয়তো পাবো, যেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হওয়ার কথা, কিন্তু সেখানে হয়তো নারী, সংখ্যালঘু এমপি কম থাকবে। ওই দিক থেকে কিন্তু এটা একটা নেতিবাচক ব্যাপার ঘটবে। রাজনৈতিক দলগুলো যে রিফর্মের জন্য কাজ করলো, বিভিন্নভাবে নারীদের 100 প্রস্তাব দিল, অঙ্গীকার করলো, এইখানে এসে তারা কেন পিছিয়ে গেল? আসলে এই পুরুষ, আমাদের রাজনীতিতে পুরুষতন্ত্রের একটা পূর্ণ আধিপত্য কায়েম হলো এবার। এবং এই গত 17 মাসে আমরা দেখেছি নারীরা শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, সামাজিক ক্ষেত্রে অনেক ধরনের কোণঠাসা অবস্থায় পড়ে গেছে। এটা গত 17 মাসে মব সংস্কৃতি ইত্যাদির মাধ্যমে সরকার নারীদের যে সামনে এগিয়ে আনা, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যে নারীরা অংশ নিয়েছে, তারা প্রায় অনেকেই এখন রাজনীতি ছেড়ে একটা কোণঠাসা অবস্থায় চলে গেছে। এইটা গত 17 মাসের একটা নেতিবাচক ফল ঘটেছে আমাদের দেশে। স্যার, আমি একটা জিনিস বলি, যে গত আমরা কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখছি যে একটা মক কালচার ছিল, বিভিন্ন মাজার, বিভিন্ন বাউল শিল্পীদের হেনস্থা করা, নানা রকম। এইগুলো কি ভোটের ক্ষেত্রে কোনো রকমের প্রভাব পড়বে আপনার কাছে? হ্যাঁ, পড়বে, এটা পড়বে। এটা একটা সিগনিফিক্যান্ট সংখ্যক ভোটারকে নেগেটিভলি এফেক্ট করেছে, যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম নিয়ে হচ্ছে গিয়ে এটাকে এফেক্ট করেছে। এবং এইটা মানে যেইটা ভোটার হিসেবে মনে হয় সেইটা একটা পার্টিকুলার দলের বিপক্ষেই গেছে, কারণ মানে মোরলেস হচ্ছে এই অ্যাক্টিভিটিসের সাথে জামাতের একটা সম্পৃক্ততা বা জামাতের এটাকে টলারেট করার পসিবিলিটি, যদি সম্পৃক্ততার কথা নাও বলি, যে এটার ব্যাপারে খুব বড় ধরনের কোনো বক্তব্য বা ইসে না করাটা, সেটা আমার ধারণা স্পেসিফিক্যালি একটা লার্জার নাম্বার অফ ভোটার যারা একটু স্ট্যাবিলিটি পছন্দ করেন, যারা এই ধরনের জিনিসপত্র পছন্দ করেন না। জামাতের সম্পর্কে এটা তো ইন্টারিম সরকার, যদি সেটা তো সরকারের ব্যর্থতা, কিন্তু একই সাথে মানুষজন তো এইটাও দেখে যে কোন রাজনৈতিক দল এই জিনিসটাকে কিভাবে ডিল করছে, কিভাবে অ্যাড্রেস করছে, এবং এইটা নিয়ে হচ্ছে গিয়ে কে বক্তব্য রাখছে বা কে
এটার বিরুদ্ধে হচ্ছে গিয়ে কথাবার্তা বলছে। এবং আপনি যদি দেখেন যে জামাত যদি না করে, জামাতের যে জোটটা যে আছে সেই জোটে যে ইসলামিস্ট দলগুলো আছে, এই দলগুলো তো একটা সময় পর্যন্ত সেটাকে আসলে কাইন্ড অফ একটা কন্ডনের মতোই করছিল। সো মানুষজন যদি জামাতের এসে নাও দেখে, তার জোট সঙ্গীদের যে আচরণ, সেই আচরণটা তো হচ্ছে গিয়ে দেখেছে। এবং এটার একটা বড় ইম্প্যাক্ট যেটা আমার ধারণা পড়বে, সেটা হচ্ছে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যে ভোটার যারা আছেন তাদেরকে এটা আরও বেশি কনসার্ন করে ফেলবে। যে অনেক বেশি ধরনের কনসার্ন হবে, যে কারণ আগস্ট 5 পরবর্তী সময়ে বা বিএনপির বিভিন্ন কার্যক্রমের কারণে হয়তো অনেক ভিন্ন ধর্মাবলম্বী ভোটাররাও চিন্তা করছিলেন যে জামাতকে নিয়ে একটা, এবং জামাতও একটা নিজের একটা একটা মানে আইডেন্টিটিও তৈরি করার চেষ্টা করেছিল। কিন্তু এই ধরনের ঘটনাগুলো যেটা করে যে জামাত সম্পর্কে যে সন্দেহ বা যে হচ্ছে গিয়ে কনসার্ন যেটা আছে, সেই কনসার্নটাকে আবার সামনে নিয়ে আসে, এবং সামনে নিয়ে এসেছে বলে যেটা এসে মনে হয়, এবং সেটার একটা ইম্প্যাক্ট ভোটে পড়ার ভালো চান্স আছে। আচ্ছা, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি। নির্বাচন আপনার কাছে কি ফেয়ার ফ্রি মনে হচ্ছে যে হবে? এখন ফ্রি অ্যান্ড ফেয়ার বলতে আমরা আসলে কি বুঝছি? এখন ধরেন একটা সেম টাইম না, ধরেন আমরা ভায়োলেন্স হলো না, কিন্তু আমি দেখা যাচ্ছে যে কোনো না কোনো একটা ডিজাইনের মাধ্যমে এই নির্বাচনটা হয়ে গেল, যাতে এক পক্ষ ডিপ্রাইভ মনে করবে, এরকম না। এখন ধরেন একটা কোনো স্পেসিফিক গ্রুপের ভোটারকে আমি ভোট কেন্দ্রে যেতে দিলাম না, সেটাও তো এক ধরনের ইঞ্জিনিয়ারিং। সো এখন এই জায়গায় তো মূল ভূমিকাটা আইন শৃঙ্খলা বাহিনীর বা আমাদের সেনাবাহিনীর, যেটা নিশ্চিত করা যে ভোটার ভোট দিতে যেতে চায়, যে চায় না তার কথা ডিফারেন্ট, তাকে জোর করে নিয়ে যাওয়ার জন্য কোনো ইস্যু না, কিন্তু যে দিতে চাচ্ছেন কিন্তু যেতে পারছেন না, সেটা বন্ধ করাটাও তো এক ধরনের ইঞ্জিনিয়ারিং। এবং আমরা বাংলাদেশের হিস্ট্রিতে এরকম ঘটনা অনেক জানি, যে ভোটের আগের রাত্রে যে কোনো এলাকায় যে বলে আসা যে আপনার আর ভোট দেওয়া লাগবে না, জানি তো আপনি আমাকে ভোট দিবেন, এরকম ঘটনা আমরা বহু শুনেছি। এবার কি এরকম কিছু এখন পর্যন্ত আমরা শুনিনি এরকম কিছু, বাট উই হ্যাভ টু মেক শিওর দ্যাট যেন এটা যাতে না হয়। আর আপনি যেটা বললেন সেটা আমার ধারণা ডিফিকাল্ট হবে, সেটা যে এবং সেটা যদি হয়, সেটা আসলে বোঝা আমি ঠিক জানি না যে আমাদের পক্ষে সম্ভব হবে কি না, যে এই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে হয়েছে। বাট যেটা আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সমালোচনা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ নিয়ে, এবং যেহেতু দুইটা রাজনৈতিক দলই প্রজেক্ট করার চেষ্টা করছে যে তারা বিশাল ব্যবধানে জিতবে, আমার ধারণা এটা একটা ইস্যু হবে। যে দলই হারুক, বাংলাদেশের যে কালচার, কোনো রাজনৈতিক দলই আসলে স্বীকার করে না যে আমরা হেরেছি। আমার ধারণা যারা আজকে দাবি করছেন যে তারা জিতবেন, তারা ভালো ব্যবধানে জিতবেন, আগামীকালকে রেজাল্টে যদি যিনি হারবেন তার পক্ষে এটা স্বীকার করা সম্ভব হবে না। সো ইনিশিয়ালি আমার ধারণা এই অভিযোগটা আসবে, কেউই এক বাক্যে স্বীকার করে নেবেন বলে আমার মনে হয় না। সো এই কনসার্নটা ভাই, 5 আগস্টের যে অভ্যুত্থান পরবর্তীতে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের পরিবর্তন আশা করেছিলাম। আপনার কি মনে হয় যে সেই পরিবর্তনটা এসছে রাজনৈতিক দলগুলোর মধ্যে? কিছু কিছু এসেছে, আসলে কোনো অভ্যুত্থানই পুরোপুরি ব্যর্থ হয় না। কিছু কিছু এসেছে কি, আমি একটা উদাহরণ দিই আপনাকে। আমাদের ইতিহাসে 1991 নির্বাচন হলো, ধরে নিই আমরা, সবচেয়ে ভালো একটা নির্বাচন। সেই নির্বাচনে 48 জন লোক মারা গেছে। অর্থাৎ রাজনৈতিক দলগুলো ওই ভালো নির্বাচনে যথেষ্ট সহিংসতার আশ্রয় নিয়েছে। কিন্তু এবার দেখুন, এবার কিন্তু কোনো দল মারামারি করতে ভয় পাচ্ছে, যে অন্য সমাজ এটা ভালোভাবে নিবে না। এই যে একটা নীরব গুণগত পরিবর্তন। তারপরে এবারে নির্বাচনী ইশতেহার দেখুন, যদিও ইশতেহার একটা শহুরে ব্যাপার, কাগজে ব্যাপার, কিন্তু ইশতেহারটা খুব সিরিয়াসলি তৈরি করেছে, এবং ইশতেহারে তরুণদের বিষয়, কর্মসংস্থানের বিষয়, অর্থনৈতিক বিষয়, রাজনৈতিক সংস্কারের বিষয় বেশ গুরুত্ব পেয়েছে। ফলে এই গুণগত কিছু কিছু পরিবর্তন ঘটছে কিন্তু। এবং আমি বলবো যে এবারের বড় ঘটনাটা হবে ইলেকশন পরবর্তী সময়। মানুষ এখন চাইছে যে কোনোভাবে একটা নির্বাচন হয়ে যায়, কিন্তু নির্বাচনের পরদিন থেকেও তারা প্রধান বিরোধী দল এবং সরকারি দল দুটোর উপরই কিন্তু সিরিয়াসলি নজর রাখবে, কারা কি করছে কি করছে না। সেটা একটা গুণগত পরিবর্তন আমি বলবো নীরবে ঘটছে। কিন্তু যেইটুকু হতাশার, সেটা হলো প্রধান দুই দলের মধ্যে জুলাই অভ্যুত্থানের সরাসরি দাবিগুলার যথেষ্ট কোনো প্রতিফলন নেই। তাদের নির্বাচনী প্রার্থী বাছাইয়ে, তাদের প্রচারণায় ওইগুলো আসেনি। নীতিগত বিষয় প্রচারণায় প্রায় আসেনি। কৃষকদের কথা, শ্রমিকদের কথা, এগুলো আসেনি। আরেকটা যেটা নেতিবাচক ব্যাপার ঘটতে যাচ্ছে, সেটা হলো এবারের যেই দলে জিতুক, পার্লামেন্টে একটা কোটিপতিদের একটা ক্লাবে পরিণত হচ্ছে। শাহজাহানপুরের নিজ বাসায় একটা সংবাদ সম্মেলন করছে মির্জা আব্বাস, বিএনপির। আমরা সেই সংবাদ সম্মেলন একটু দেখে আসি। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি মির্জা আব্বাসের বাসভবনে। এতদিন অধিকারের আদায়ের যে আন্দোলনটা, সেটা সফল হয়েছে, এবং তার ফলশ্রুতিতে আমরা আগামীকাল নির্বাচন করতে যাচ্ছি।
নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সবাই খুব উৎফুল্ল চিত্তে এটা আমরা উপভোগ করার চেষ্টা করছিলাম। হঠাৎ করেই আমরা আমাদের একটু এটা কীভাবে বলবো, হঠাৎ করে ছেদ পড়ল। অর্থাৎ মানুষের যে নির্বাচনের আগের দিনটা যে একটা মানে ঈদের আগে রাত থাকে না, চাঁদ রাত বলা হয়, তা আমরা ঠিক সেভাবেই এটাকে উপভোগ করছিলাম। হঠাৎ করেই জানতে পারলাম যে এনসিপির এবং জামাত শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন কেন্দ্রে পোলিং সেন্টারে তারা দল বলে যাচ্ছে এবং ওখানে গিয়ে তারা কি করছে এটা খুব বোঝা ডিফিকাল্ট, এটা আমরা বুঝতে পারি না। কিন্তু পরে যখন জানতে পারলাম তখন আমাদের কর্মীরা ওখানে বিভিন্ন জায়গায় ঘেরাও করেছে, বিভিন্ন জায়গা তাদেরকে আটকও করেছে। আমি তার একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরবো। একটা হলো, যেমন সন্ধ্যা 7টার সময় তারা সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়ে প্রবেশ করেছে। আমাদের নেতাকর্মীদের বাধার মুখে যখন সংঘর্ষ হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছিল, তখন ওখানে আমাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ আসে, রমনা থানা পুলিশ আসে এবং সমস্ত কিছু শেষ করে তারা চলে যায় এবং ওই নেতাকর্মীদেরকে তারা ছাড়িয়ে নিয়ে যায় এবং নিয়ে হয়তো পরে ছেড়ে দেয়, ওরা ছেড়ে দিয়েছে, এটা আমরা যতটুকু জেনেছি। এটা হলো সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়। 7:40 দিকে তারা আনন্দ ভবন কমিউনিটি সেন্টার পল্টনে আসে এবং এটার ভিতরে কিছু লোক ঢুকে এবং কিছু লোক ঢুকতে পারে নাই। আমাদের নেতাকর্মীরা এখানে আজ করতে পেরে আগে থেকেই একটু সচেতন ছিল, তো ওখানে পরবর্তী পর্যায়ে আইন প্রক্রিয়া সংস্থার লোকেরা যায় এবং ওরা ওখান থেকে পালিয়ে যায়। দারুত তাকওয়া মাদ্রাসা গুলি, দারুত তাকওয়া মাদ্রাসা, শান্তিনগর পীর সাহেবের গুলি রাত 8টায় ওখানে তার প্রবেশের চেষ্টা করে। এছাড়াও পল্টনের বিভিন্ন অলিগলিতে জামাত শিবিরের নেতাকর্মীদের মহড়া দিতে দেখা যায়। আমাদের নেতাকর্মীরা যখন ওখানে আবার আসে তখন তারা ওখান থেকে সরে যায়। সিদ্ধেশ্বরী গার্লস কলেজে প্রবেশ করার চেষ্টা করে, নেতাকর্মীদের বাধার মুখে তারা ওখান থেকে পালিয়ে যায়। আরামবাগ ডিডিএস কেন্দ্র, ডিডিএস আপনারা জানেন তো, ইয়ে জাতীয় ঢাকা ক্রীড়া সংস্থা বোধ হয়, ডিডিএস বলা হয় এটাকে, ওখানে অনুপ্রবেশ করে এবং আমাদের নেতাকর্মীদের বাধার মুখে তারা পালিয়ে যায়। ফকিরাপুর ওয়াসা কেন্দ্রে অনুপ্রবেশ করে এবং একসময় যখন পুলিশ এবং জনগণের আগমন টের পায় তারা ওখান থেকে পালিয়ে যায়। তবে কিছু লোক ওয়াসার কর্মী পরিচয় দেয়, তাদেরকে পরে ওখান থেকে বের করে দেওয়া হয়। মানে পুলিশ থেকে বের করে দেয়। ওয়ারি ক্লাব কেন্দ্রে জামাত শিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিল, সেখান থেকেও তারা আমাদের কর্মীদের আগমন টের পেয়ে পালিয়ে যায়। এখন ফকিরাপুর আরামবাগের বিভিন্ন ছাত্রাবাসে জামাত কর্মীরা সশস্ত্র অবস্থায় অবস্থান নিয়ে আছে, বিভিন্ন মেস, হোস্টেল, ওখানে তারা বিভিন্ন কেন্দ্রে অস্ত্রশস্ত্র অবস্থান আছে। তারা সকালে বিভিন্ন কেন্দ্রে অস্ত্রশস্ত্র অবস্থান নেবে। কিছুক্ষণ আগে আপনারা যখন আসছেন, অর্থাৎ ঘণ্টাখানেক আগে জানতে পেরেছি আমরা, 2 থেকে 250 জন নেতাকর্মী বহিরাগতরা বিভিন্ন বাসা, বাড়ি, মসজিদ এবং মেসে অবস্থান নিয়েছে। সুযোগ বুঝে তারা নীলক্ষেত, বুয়েট, কাটাবন এবং ঢাকা মেডিকেল কেন্দ্র সহ অন্যান্য আশেপাশে কেন্দ্রগুলো দখল করার চেষ্টা করবে। এটার ওদের পিছনে এটার একটা পরিকল্পনা আছে, আমি ঠিক জানি না কী পরিকল্পনা, কিন্তু তারা অবস্থানের চেষ্টা করবে। এখন তারা ওখানে আছে বিভিন্ন হোস্টেল, মেস এবং মসজিদ এবং বাসাবাড়িতে আছে।
আমার একটা ধারণা হলো যে আমরা এগুলো কখনো করি নাই, আমাদের করার প্রয়োজনও পড়ে নাই, এ ব্যাপারে আমাদের কোনো অভিজ্ঞতাও নাই। তো এখন এই মুহূর্তে কমলাপুর স্কুলে জামাত প্রবেশ করেছে এবং শাহজাহানপুর রেল স্কুলে ঢোকার চেষ্টা চলছে। আমাদের নিরাপত্তা কর্মীরা অবস্থান নিচ্ছে। কি কমলাপুরে নিচ্ছে? আমরা এতক্ষণ দেখছিলাম মির্জা আব্বাসের সংবাদ সম্মেলন, আমরা আবারও আলোচনায় ফিরছি। আলতাফ ভাই, আমাদের সময় কম, আমি 1 মিনিট আপনার কাছে জানতে চাই যে এই যে নির্বাচন পরাজয়ের মানার যে মানসিকতা আমাদের যে ছিল না, এটা 5 আগস্টের পরে তো আমরা এরকম একটা চাচ্ছিলাম যে এরকম কেউ কিছু বলুক, তাদের নির্বাচনী বক্তৃতায় আমরাও এটাই আশা করছিলাম, কিন্তু কোনো রাজনৈতিক দলও কিন্তু এরকম কোনো প্রমিস করেনি যে আমি নির্বাচনে হেরে গেলে মেনে নেব এবং তাদের যে দল সরকার গঠন করবে তাকে হেল্প করব, সহযোগিতা করব। এটা কিন্তু এটা একটা এখন জনপ্রত্যাশা যে প্রথমত সুষ্ঠু ভোট হবে, আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ অবস্থা রক্ষা করবে এবং ভোট গণনার পর যারা বিজয়ী হবে এবং যারা বিজয়ী হতে পারবে না উভয়ই ফলাফল মেনে নেবে। বিজয়ী দল পরাজিত পক্ষের উপর চড়াও হবে না, পরাজিত পক্ষ এই ফল মেনে নিয়ে সংসদে বিরোধী দলের আসনে বসবে। এবং আমাদের যেটা দরকার, সরকার এবং বিরোধী দলের চেয়ে আমাদের একটা পার্লামেন্ট দরকার। আমাদের বাংলাদেশ রাজনৈতিক অভিভাবক হারিয়ে বসে আছে। একটা প্রতিনিধিত্বশীল সংসদ থাকাটা একটা দেশের জন্য অতি জরুরি এই মুহূর্তে, অর্থনৈতিক বিনিয়োগ ইত্যাদির জন্য। ফলে আমার মনে হয় উভয় দল ফলাফল মেনে নিতে হবে, উভয় প্রধান দল এবং ছোট দলগুলোকেও ফলাফল মেনে নেওয়ার মানসিকতা নিয়ে কালকে ভোট কেন্দ্রে যাওয়া উচিত। স্যার, আপনার কাছে কি মনে হয় যে দল নির্বাচনে পরাজিত হবে তার মানসিকতা কি এটা আসবে কিনা, যে ঠিক আছে আমি আগামীতে দেখব যে সরকার আসবে তাকে হেল্প করব, কিংবা বিরোধী দলের থেকে সরকারকে একটা শ্যাডো গভর্নমেন্ট করে সরকারকে আমরা ওয়াচে রাখবো, এরকম কোনো? দেখেন, সেটা এক্সপেকটেশন, সেটা আমাদের এক্সপেকটেশন, সেটা জুলাই আগস্ট পরবর্তী সময়ের যে ঘটনা প্রবাহ সেটার প্রেক্ষিতে এইটাই এক্সপেকটেশন। আমার কাছে এখনো মনে হচ্ছে না, আমি সেই ধরনের কোনো ম্যাচিউরিটি এখনো রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দেখছি না এখন পর্যন্ত, যে শেষ পর্যন্ত মেনে নেওয়ার। আমার কাছে মনে হচ্ছে যে আমরা আবারও সেই কনফ্রন্টেশনের দিকে যাওয়ারই একটা পসিবিলিটি। আচ্ছা, আমরা আশা রাখতে চাই, আমাদের হাতে আর সময় নেই। আসিফ শাহান এবং আলতাফ পারভেজ দুজনকেই ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ।